অনেক পুরনো দিনের কথা। রাজগড় নামে একটি বিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুবই দয়ালু এবং ধার্মিক প্রকৃতির একজন ব্যক্তি, যিনি তার ন্যায়, বীরত্ব, পরাক্রম এবং উদারতার জন্য বিখ্যাত ছিলেন। সেই রাজার 7টি পুত্র ছিল। 6 জন রাজকুমারের বিবাহ হয়ে গিয়েছিল। 7ম রাজকুমার তখনও কুমার ছিল এবং তার জন্য বধূর সন্ধান চলছিল। একদিন সেই রাজকুমার মহলে বসেছিলেন। তখনই তার খুব জোরে তৃষ্ণা পেল। তিনি এদিক ওদিক দেখলেন, কিন্তু সেখানে কোনো ভৃত্যকে দেখতে পেলেন না। তখনই সামনে থেকে ছোট রানীকে আসতে দেখা গেল। তিনি ছোট রানীকে বলেন, ভাবি, আমার জল তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল দিন। ছোট রানী এটিকে তার অপমান মনে করলেন। তিনি ভাবলেন, মহলে এত ভৃত্য থাকতেও ছোট রাজকুমারের আমার কাছে জল চাওয়ার সাহস কি করে হলো? মনে মনে ছোট রানী ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি ব্যঙ্গ মাখা স্বরে বললেন, ছোট রাজকুমার, তুমি আমার কাছে এভাবে জল আনতে কি করে বলতে পারো? যদি তোমার মন এতই উঁচুতে থাকে তবে যাও এবং তোমার সেবা করার জন্য রানী পদ্মিনীকে নিয়ে এসো। ছোট রাজকুমার ছোট রানীর কাছ থেকে এমন উত্তর আশা করেননি। তার রাগ চরমে উঠল। রাজকুমার বললেন, ঠিক আছে ভাবি, যতক্ষণ না আমি রানী পদ্মিনীকে নিয়ে আসছি ততক্ষণ আমি এই ঘরের অন্য জল গ্রহণ করব না। কথাটি ছিল সামান্য, কিন্তু দুজনের অহংকারের কারণে বিষয়টি উগ্র রূপ নিল। ছোট রাজকুমার দৃঢ় সংকল্প করলেন যে এখন যাই হোক না কেন তিনি রানী পদ্মিনীকে নিয়েই আসবেন। রানী পদ্মিনী বহু ক্রোশ দূরে থাকতেন। সেখানে পৌঁছানো সহজ ছিল না। পথ ছিল খুব দুর্গম। রাস্তায় জঙ্গল, পাহাড়, নদী, নালা, সমুদ্র এবং আরও না জানি কি পড়ত। কিন্তু ছোট রাজকুমার তো রানী পদ্মিনীকে আনার সংকল্প করেই ফেলেছিলেন। তার সেই সংকল্প ছিল পাথরের রেখার মতো। মন্ত্রীর ছেলে তার বন্ধু ছিল। তিনি তখনই মন্ত্রীর ছেলেকে ডেকে পাঠালেন এবং তাকে সব কথা বলার পর 2টি ঘোড়া প্রস্তুত করতে বললেন। মন্ত্রীর ছেলে ছোট রাজকুমারকে বারবার বোঝালো যে রানী পদ্মিনী পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন, কিন্তু রাজকুমার মন্ত্রীর ছেলের কোনো কথা শুনলেন না এবং নিজের জেদে অটল রইলেন। ছোট রাজকুমার বললেন, এখন যাই হোক না কেন আমি রানী পদ্মিনীকে ছাড়া এই রাজমহলে পা রাখব না। যদি তুমি আমার সঙ্গে যেতে না চাও তবে কোনো ব্যাপার না, আমি একাই চলে যাব। মন্ত্রীর ছেলে বলল, বন্ধু, এমন কথা নয়, আমি অবশ্যই তোমার সাথে যাব। আমি তো কেবল রাস্তায় আসা অসুবিধাগুলোর কথাই বলছিলাম। এরপরে 2টি ঘোড়া প্রস্তুত করা হলো। রাস্তার জন্য খাবার পানীয়র ব্যবস্থা করা হলো। এরপর রাজকুমার ও মন্ত্রীর ছেলে রানী পদ্মিনীর খোঁজে বেরিয়ে পড়লেন। তারা রাজকুমারী পদ্মিনীর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলেন যে রাজকুমারী পদ্মিনী সিংহল দ্বীপে থাকেন। সিংহল দ্বীপে পৌঁছানোর জন্য সাগর পার হতে হয়। রাজকুমারী পদ্মিনীর মহল চারপাশ থেকে রাক্ষসদের দ্বারা পরিবেষ্টিত থাকে। তাদের কেল্লা ভেঙে মহলে প্রবেশ করা সম্ভব নয়। মন্ত্রীর ছেলে রাজকুমারকে আরও একবার বোঝালো যে সে যেন তার প্রতিজ্ঞা ভেঙে দেয়, নিজের জীবন বিপদের মুখে না ফেলে। কিন্তু রাজকুমার বললেন, একবার ধনুক থেকে তীর ছুটে গেলে আর ফিরে আসে না। আমি আমার কথা অবশ্যই রাখব। রাজকুমারের এই কথা শুনে মন্ত্রীর ছেলে চুপ হয়ে গেল। তারা দুজনেই নিজেদের ঘোড়ায় সওয়ার হয়ে সিংহল দ্বীপের দিকে রওনা হলেন। দুপুরে তারা একটি আমবাগানে শিবির স্থাপন করলেন, খাবার খেলেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং তারপরে আবার এগিয়ে চললেন। চলতে চলতে দিন শেষ হতে লাগলো। গোধূলির বেলা এলো। এই সময় তারা সামনে একটি খুব বড় বাগান দেখতে পেলেন। রাজকুমার বললেন, আমরা আজ রাত এই বাগানে কাটিয়ে কাল ভোরে আবার যাত্রা শুরু করব। বাগানের গেট খোলা ছিল এবং সেখানে কোনো চৌকিদার বা রক্ষকও ছিল না। মন্ত্রীর ছেলে বাগানে চোখ বুলিয়ে বলল, রাজকুমার, আমার তো এখানে কোনো বিপদ মনে হচ্ছে, তাই আমার পরামর্শ আমরা এখানে না থেমে অন্য কোথাও গিয়ে থামলে ভালো হবে। রাজকুমার তার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, তুমি খুব ভীতু। আমাদের এখানে কি বিপদ হতে পারে? দেখো, এটা কত সবুজ আর সুন্দর বাগান। মন্ত্রীর ছেলে বলল, আপনি মানুন বা না মানুন, আমার মনে হচ্ছে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। রাজকুমার তার একটি কথাও শুনলেন না এবং নিজের ঘোড়াকে বাগানের গেটের ভেতরে নিয়ে গেলেন। বেচারা মন্ত্রীর ছেলেটিও রাজকুমারকে পিছনে পিছনে বাগানে চলে গেল। তারা বাগানের ভেতরে ঢুকতেই বাগানের গেট আপনাআপনি বন্ধ হয়ে গেল। এভাবে হঠাৎ গেট আপনাআপনি বন্ধ হতে দেখে রাজকুমার ও মন্ত্রীর ছেলের এমন অবস্থা হলো যে কাটলে রক্ত বের হয় না, ভয়ে জমে যাওয়া। মন্ত্রীর ছেলে রাজকুমারকে বলল,
এটা কি হলো? আমি আপনাকে বলেছিলাম যে এখানে থামা ঠিক হবে না, কিন্তু আপনি মানেননি। ফলাফল দেখলেন তো? রাজকুমার বললেন, এখনও সব ছাড়ো, এখন ভাবো যে এই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত। মন্ত্রীর ছেলে বলল, এখন একটাই রাস্তা আছে, যে আমরা ঘোড়াগুলিকে এখানেই গাছে বেঁধে দিই এবং কোনো ঘন গাছে উঠে বসে থাকি আর দেখি যে এরপর কি হয়। দুজন তাই করলেন। ঘোড়াগুলিকে একটি গাছের সাথে বেঁধে দুজন বন্ধু একটি উঁচু গাছে উঠে চুপচাপ বসে রইলেন। রাতের অন্ধকার ছড়িয়ে পড়ল, চারদিকে নীরবতা নেমে এলো। রাজকুমারকে ঘুম আসতে লাগলো। তখনই তারা দেখলেন যে বাতাসে উড়ে কিছু একটা আসছে। এটা দেখে দুজনেই কেঁপে উঠলেন। বাতাসের বেগ থামতেই সেই আকৃতিটি নিচে নামল। তার চেহারা দেখেই তাদের মনে হলো যে তারা গাছ থেকে নিচে পড়ে যাবেন। সে ছিল একজন পরী। সেই পরী নিচে দাঁড়িয়ে তার চারপাশটা দেখল। তখনই এদিক ওদিক থেকে আরও অনেক পরী সেখানে চলে এলো। তাদের হাতে জল ভর্তি পাত্র ছিল। তারা সেখানে জল ছিটিয়ে দিল। সেটি জল নয়, গোলাপ জল ছিল। তার সুগন্ধে পুরো বাগান ম ম করে উঠল। এবার তাদের দুজনের ঘুম উড়ে গেল এবং দুজন বন্ধু চোখ বড় বড় করে দেখতে লাগলেন যে পরীরা এরপর কি করে। তখনই তারা দেখলেন যে বাতাসে উড়ে আরও একটি পরী আসছে। সেই সময় আরও কিছু পরী চলে এলো। তাদের হাতে ছিল মূল্যবান গালিচা। দেখতে দেখতেই তারা সেই গালিচাগুলো সেখানে মাটিতে বিছিয়ে দিলেন। তারপর কি যেন করলেন যে পুরো মাঠ আলোয় ঝলমল করে উঠল। এবার তো তাদের দুজনের প্রাণ অষ্টগত হলো। সেই আলোতে তাদের যে কেউ দেখতে পারত। আলোর ঝলকানিতে তারা দেখলেন যে একদিক থেকে দুধের মতো ফোয়ারা চলতে শুরু করেছে। গাছপালার সবুজ রং এবার খুবই মোহনীয় লাগতে শুরু করলো। যখন সেই দুজন বন্ধু দ্বিধাগ্রস্ত হয়ে সেই দৃশ্য দেখছিলেন, তখনই আকাশ থেকে কিছু আরও পরী একটি রত্নখচিত সিংহাসন নিয়ে নামল এবং সেই রত্নখচিত সিংহাসনটিকে একটি খুব মূল্যবান গালিচার ওপর রাখল। এরপর সব পরী মিলে এক সারিতে দাঁড়িয়ে গেল। রাজকুমার নিজের চোখ মুছলেন। তিনি ভাবছিলেন যে তিনি কোনো স্বপ্ন দেখছেন না তো। মন্ত্রীর ছেলে বারবার নিজেকে ধিক্কার দিচ্ছিল এই ভেবে যে সে রাজকুমারের কথা কেন মানল। কিন্তু এখন আর কি করা যেতে পারত। আকাশে মেঘের গর্জন হলো। দুজনে উপরে তাকিয়ে দেখলেন যে একটি উড়ন্ত পালকি তাদের দিকে উড়ে আসছে। রাজকুমার ফিসফিস করে বললেন, এবার এটা কি? মন্ত্রীর ছেলে নিজের ঠোঁটে আঙুল রেখে রাজকুমারকে চুপচাপ বসে থাকার ইঙ্গিত দিল। সেই উড়ন্ত পালকি ধীরে ধীরে নিচে নামল এবং সেই উড়ন্ত পালকি থেকে সেজে গুছে একটি খুব সুন্দরী পরী বেরিয়ে এলো। সেই ছিল সেই পরীদের নেত্রী। সব পরী মিলে তাকে অভিবাদন জানালো এবং খুব শ্রদ্ধার সাথে তাকে সিংহাসনে বসিয়ে দিল। সেখানে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। এরপর পরীদের রাজকুমারী হাততালি দিল। একটি পরী এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। পরীদের রাজকুমারী খুব শালীনতার সাথে বলল, যাও আর তাকে নিয়ে এসো। জি আড্ডা রাজকুমারী, বলে সেই পরী সেখান থেকে চলে গেল এবং সেই গাছের দিকে আসতে লাগলো যে গাছে রাজকুমার ও মন্ত্রীর ছেলে বসেছিলেন। এটা দেখে তাদের দুজনের প্রাণ শুকিয়ে গেল। এই সময় তাদের দুজনের মনে এটাই চলছিল যে তারা তাদের ভাগ্যে কী লিখে নিয়ে এসেছিলেন যে এমন সংকটে পড়লেন। সেই পরী সেই গাছের নিচে এসে রাজকুমারের দিকে ইশারা করে বলল, নেমে এসো, আমাদের রাজকুমারী তোমাকে স্মরণ করেছেন। সেই পরীর কথা শুনে রাজকুমার ইতস্তত করলেন। তার ইতস্তত ভাব দেখে সেই পরী বলল, তাড়াতাড়ি নেমে এসো, আমাদের রাজকুমারী তোমার জন্য পথ দেখছেন। এবার সেই পরীর সাথে রাজকুমারীর কাছে যাওয়া ছাড়া রাজকুমারের আর কোনো উপায় ছিল না। রাজকুমার গাছ থেকে নামলেন। রাজকুমারের সাথে সাথে মন্ত্রীর ছেলেকেও গাছ থেকে নামতে হলো। মন্ত্রীর ছেলে সেখানেই গাছের নিচে দাঁড়িয়ে রইল। সেই পরী রাজকুমারকে সাথে নিয়ে চলল। মন্ত্রীর ছেলে রাজকুমারকে পরীর সাথে যেতে দেখছিল এবং ভাবছিল যে কে জানে এবার রাজকুমারের সাথে কি হবে। রাজকুমার ও পরী দুজনেই পরীদের রাজকুমারীর কাছে পৌঁছলেন। পরীদের রাজকুমারী একটু সরে গিয়ে সিংহাসনে জায়গা করে দিলেন এবং রাজকুমারকে বললেন, এসো এখানে বসে পড়ো। রাজকুমার তার কথা শুনলেন, কিন্তু সিংহাসনে বসার সাহস পেলেন না। রাজকুমারী কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, তুমি কে? রাজকুমার ধীরে ধীরে বললেন যে আমি রাজগড়ের রাজার ছেলে। রাজকুমারী হেসে বললেন, তাহলে তুমি রাজকুমার? রাজকুমার চুপচাপ দাঁড়িয়ে রইলেন। পরীদের রাজকুমারী বললেন, দেখো এখান থেকে বহু ক্রোশ দূরে আমাদের রাজ্য। আমি সেখানকার রাজকুমারী। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কোনো রাজকুমার এখানে আসবে। আজ তুমি এসে গেছো। এতটুকু বলে রাজকুমারী এক দৃষ্টে রাজকুমারের দিকে তাকিয়ে রইলেন। রাজকুমারের মনে হলো যে তিনি হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু তিনি নিজেকে সামলালেন। রাজকুমারীর এই অবস্থা দেখে রাজকুমারীর হাসি আরও চওড়া হলো। তিনি খুব মিষ্টি কথায় বললেন যে, রাজকুমার, তোমাকে আমাকে বিবাহ করতে হবে। এই কথা শুনে রাজকুমারের ওপর যেন বাজ পড়ল। তিনি বললেন যে,
এটা হতে পারে না। রাজকুমারী একটু কঠোর হয়ে জিজ্ঞেস করলেন যে, কেন? এটা কেন হতে পারে না? তোমাকে কেবল আমাকে বিবাহই তো করতে হবে। রাজকুমার হাত জোর করে বললেন যে, রাজকুমারী, আমি রাজকুমারী পদ্মিনীর খোঁজে বেরিয়েছি। আমি রাজকুমারী পদ্মিনীকে বিবাহ করার প্রতিজ্ঞা নিয়েছি। আমি প্রতিজ্ঞা করেছি যে যতক্ষণ না তাকে পাওয়া যাবে ততক্ষণ আমি আমার মহলের অন্ন জল গ্রহণ করব না। রাজকুমারী খুব শান্ত স্বরে বললেন, ও তাহলে এই কথা। আমি চাইব না যে তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো। প্রতিজ্ঞা খুবই পবিত্র হয়, সেটা ভাঙা উচিত নয়। তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করো, আমি তাতে তোমাকে সাহায্য করব। তবে আমার একটি শর্ত আছে। রাজকুমার বললেন, আপনার শর্ত কি? রাজকুমারী বললেন যে রানী পদ্মিনীকে নিয়ে তুমি এখানে আসবে এবং আমার সাথে বিয়ে করে তোমার রাজ্যে ফিরে যাবে। রাজকুমার বললেন যে এতে আমার কি আপত্তি থাকতে পারে? পরীদের রাজকুমারী কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তুমি সিংহল দ্বীপে পৌঁছাবে কি করে? রাজকুমার বললেন, কেন, সিংহল দ্বীপে পৌঁছাতে কি সমস্যা? রাজকুমারের কথা শুনে পরীদের রাজকুমারী হাসতে লাগলেন এবং হাসতে হাসতে বললেন, রাজকুমার, তুমি খুবই সরল। আরে সেখানে পৌঁছানো কোনো ছেলে খেলা নয়। রাস্তায় একটি জাদুর নগরী পড়ে। সিংহল দ্বীপের রাস্তা সেই জাদুর নগরী হয়ে যায়। সেই জাদুর নগরীতে তোমাকে যে কেউ তার জাদুতে ফাঁসিয়ে দেবে এবং তারপর তুমি সেখান থেকে আর কখনোই বেরোতে পারবে না। রাজকুমারীর কথা শুনে রাজকুমার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আমার কি করা উচিত? রাজকুমারী বললেন, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। এই নাও, আমি তোমাকে একটি আংটি দিচ্ছি। যতক্ষণ তুমি এই আংটি তোমার আঙুলে পরে থাকবে ততক্ষণ তোমার উপর কারো জাদুর কোনো প্রভাব পড়বে না। এতটুকু বলে রাজকুমারী একটি আংটি তার দিকে বাড়িয়ে দিলেন। রাজকুমার বললেন, রাজকুমারী, আমি আপনার এই উপকার কখনো ভুলব না। রাজকুমারী বললেন, এতে উপকারের কি আছে? মানুষের তো মানুষের সাহায্য করাই উচিত। রাজকুমারী তাকে একটি আংটি দিলেন এবং বললেন, তোমার যাত্রা সফল হোক, তোমার প্রতিজ্ঞা পূর্ণ হোক। রাজকুমার তার কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করলেন। রাত শেষ হতে চলেছিল। রাজকুমারী উঠলেন এবং তার উড়ন্ত পালকিতে বসে সেখান থেকে চলে গেলেন। অন্য পরীরাও সব জিনিসপত্র গুছিয়ে নিল এবং তারাও যে যার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। পরীদের রাজকুমারীর কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমার টলমলে পায়ে কিন্তু আনন্দের সাথে সেখানে এলেন যেখানে মন্ত্রীর ছেলে গভীর আগ্রহে তার অপেক্ষা করছিল। রাজকুমারকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে মন্ত্রীর ছেলের প্রাণ ফিরে এলো। মন্ত্রীর ছেলে এটা জানার জন্য খুব উদ্গ্রীব ছিল যে রাজকুমারের সাথে সেখানে কি হয়েছে। রাজকুমার তাকে তার ঘটা যাওয়া ঘটনা শোনালেন এবং বললেন যে, দেখো, কখনো কখনো খারাপের মধ্যেও ভালো কিছু বেরিয়ে আসে। এরপর তারা দুজন নিজেদের ঘোড়া প্রস্তুত করলেন এবং সেগুলিতে সবার হয়ে সেখান থেকে চললেন। তারা বাগানের গেটের কাছে আসতেই বাগানের গেট আপনা আপনি খুলে গেল। তারা দুজন বাগানের গেট থেকে বাইরে বেরিয়ে গেলেন। চলতে চলতে রাজকুমার মন্ত্রীর ছেলেকে বললেন, বন্ধু, এটা তো আমাদের যাত্রার প্রথম পর্ব ছিল, এখনও না জানি আরও কত পর্ব আসবে। মন্ত্রীর ছেলে গম্ভীর হয়ে বলল, রাজকুমার, আমরা এখান থেকে তো খুশি মনে বেরিয়ে এলাম, কিন্তু এরপর আমাদের আরও সতর্ক হতে হবে। তারা সেই জাদুর বাগান থেকে সবেমাত্র কিছুটা দূরে গেছেন। এমন সময় আকাশে কালো কালো মেঘ জমে এলো। খুব জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচতে তারা দুজন এদিক ওদিক দেখলেন, তো কিছুটা দূরে একটি পুরানো ভাঙা বাড়ি দেখতে পেলেন। তারা দুজন সেই বাড়িতে গেলেন, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। দুজনেই সারা রাত জেগেছিলেন। রাজকুমার সেখানেই মেঝেতে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। মন্ত্রীর ছেলের ঘুম এলো না, সে বসে রইল। মন্ত্রীর ছেলে হঠাৎ কি দেখল যে পাশের ঘর থেকে একটি কালো সাপ এলো। সম্ভবত এই সাপটি এই বাড়িতে থাকতো এবং এই বাড়িটি তারই ছিল। নিজের বাড়িতে সেই অচেনা মানুষ দুজনকে দেখে সাপটি রাগে ফুঁসতে লাগলো। খুব জোরে ফোঁস করে সাপটি রাজকুমারের দিকে এগিয়ে গেল। রাজকুমার তো বেখেয়ালে ঘুমাচ্ছিলেন। বিপদ বুঝে মন্ত্রীর ছেলে নিজের খাপ থেকে তরোয়াল বের করে সাপটির উপর আঘাত করল এবং তাকে দুটুকরো করে ফেলল। তারপর সেই সাপটিকে তরোয়াল দিয়ে তুলে এক কোণে ফেলে দিল। বাইরে তখনও জল পড়ছিল, বৃষ্টি হচ্ছিল। মন্ত্রীর ছেলে উঠে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। সে কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখতে লাগলো। তারপর সে ভাবতে লাগলো যে রাজকুমার বসে বসে কি বিপদ ডেকে আনলেন। ভালো হবে যদি এখনও তার মন পরিবর্তন হয় এবং আমরা দুজন রাজমহলে ফিরে যাই। কিন্তু সে রাজকুমারকে চিনত। সে ভালোভাবেই জানত যে রাজকুমার খুব জেদি। তিনি একবার যা ভাবতেন তা পূরণ করেই ছাড়তেন। এভাবে আরও না জানি কি চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো। অনেকক্ষণ পর যখন বৃষ্টি থামলো তখন সে রাজকুমারকে জাগালো।
রাজকুমার উঠে বসলেন এবং বললেন, খুব জোরে ঘুম এসে গিয়েছিল। তুমি যদি না জাগাতে তবে আমি ঘন্টার পর ঘন্টা ঘুমাতাম। তখনই তার নজর এক কোণে পড়ে থাকা সাপটির উপর গেল। তিনি চমকে দাঁড়িয়ে গেলেন এবং বিস্মিত স্বরে বললেন, এটা কি? মন্ত্রীর ছেলে রাজকুমারকে সমস্ত ঘটনা শোনালো এবং বলল, এটা তো ভালো হলো যে আমার ঘুম এলো না। যদি আমি ঘুমিয়ে পড়তাম তবে এই সাপটা আমাদের দুজনকেই ধ্বংসন করত এবং আমাদের সফর এখানেই শেষ হয়ে যেত। রাজকুমার মন্ত্রীর ছেলের মুখ থেকে সমস্ত কাহিনী শুনে বললেন, বন্ধু, এটাও মনে রেখো যে যাকে ঈশ্বর বাঁচান তাকে কেউ মারতে পারে না। আমরা একটা বড় কাজের জন্য বেরিয়েছি। যতক্ষণ না সেই কাজ পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের একটি চুলও বাঁকা হবে না। মন্ত্রীর ছেলে এর কোনো জবাব দিল না। দুজন জিনিসপত্র গুছিয়ে নিলেন, ঘোড়ার পিঠে জিন চাপালেন এবং এগিয়ে চললেন। সূর্য মাথার উপরে চলে এসেছিল। আকাশ একদম পরিষ্কার ছিল। চলতে চলতে একটি পুকুর এলো। তারা সেই পুকুরের পাড়ে থামলেন। সেখানে তারা খাবার খেলেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং তারপর আবার নিজেদের সফরে এগিয়ে চললেন। কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন যে সামনে একটি বড় ঘন জঙ্গল ছিল এবং তাদের কোথাও থেকে এগিয়ে যাওয়ার রাস্তা চোখে পড়ছিল না। তারা দুজন কেবল ভাবছিলেন যে এবার কিভাবে এগিয়ে যাওয়া যায়। তখনই তারা কিছুটা দূরে একজন লোককে দেখতে পেলেন, যিনি আর পশুদের চড়ানোর জন্য এদিকে এনেছিলেন। সেই দুজন বন্ধু সেই লোকটির কাছে গেলেন এবং তার কাছে জঙ্গল পার হওয়ার রাস্তার কথা জিজ্ঞেস করলেন। সেই লোকটি তাদের জঙ্গল সম্পর্কে বলতে গিয়ে বলল যে এই জঙ্গল এত ঘন যে হাতকে হাত দেখা যায় না। এতে বন্য জন্তুরা নির্ভয়ে ঘুরে বেড়ায়, ডাকাতরা লুকিয়ে থাকে। সেখান থেকে বেরিয়ে আসা কোনো খেলাধুলা নয়। জঙ্গলের ধার ঘেঁষে কিছুটা এগিয়ে গেলে আপনারা জঙ্গলের ভিতরে যাওয়ার রাস্তা দেখতে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই রাস্তায় হেঁটে জঙ্গল পার হওয়ার চেষ্টা করতে পারেন। যখন সেই লোকটির কাছ থেকেই তথ্য পাওয়া গেল তখন মন্ত্রীর ছেলের বুক কেঁপে উঠল। সে রাজকুমারের দিকে তাকালো, কিন্তু রাজকুমার তো প্রাণ হাতে নিয়ে মহল থেকে বেরিয়েছিলেন। মন্ত্রীর ছেলের মনের অবস্থা বুঝতে পেরে রাজকুমার বললেন, যদি আমরা এই ছোট ছোট কথায় ভয় পেয়ে যাই তাহলে কিভাবে কাজ চলবে? এরপর দুজন রাস্তা খুঁজে সেই জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গল সম্পর্কে লোকটি যেমন বলেছিলেন তারা ঠিক তেমনই পেলেন। অন্ধকার রাতের মতো অন্ধকার ছেয়েছিল। রাজকুমার আগে আগে আর মন্ত্রীর ছেলে তার পিছনে পিছনে হাঁটছিলেন। জন্তুদের নানা রকম আওয়াজ আসছিল, পাখিরা কিচিরমিচির করছিল। তারা খুব সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। তখনই হঠাৎ তাদের দুটি জলজলে চোখ দেখা গেল। রাজকুমার তার ঘোড়াকে থামালেন এবং দাঁড়িয়ে দেখলেন তো সামনে একটি বাঘ দাঁড়িয়েছিল। এক মুহূর্তের মধ্যে তাদের দুজনের জীবনাবসান হতে পারত, কিন্তু যখন মৃত্যু সামনে আসে তখন কাপুরুষও শূরবীর হয়ে যায়। এখানেও সেটাই হলো। মন্ত্রীর ছেলে আর কিচ্ছু দেখল না, ঘোড়ার ওপর থেকে লাফিয়ে পড়ল এবং তার তরোয়াল দিয়ে সেই বাঘের উপর খুব জোরে আঘাত করল। তাকে সঙ্গ দিয়ে রাজকুমারও তার উপর হামলা করলেন। বাঘ সেখানেই লুটিয়ে পড়ল। এই বিপদ মোকাবিলা করার পর এবার তারা দুজন আরও সতর্ক হয়ে গেলেন। অনেক জন্তু তাদের পাশ দিয়ে গেল, কিন্তু তারা অতটা হিংস্র ছিল না। ঘোড়া দেখে তারা তাদের রাস্তা থেকে সরে গেল। তারা এক মুহূর্তের জন্যও থামলেন না। তারা বুঝতে পারছিলেন না যে তারা কতখানি জঙ্গল পার করে এসেছেন। সূর্যও সেখানে হার মেনে নিয়েছিল। তাদের ভয় ছিল যে কোথাও রাত না হয়ে যায়। রাতে বন্য শিয়ালও বাঘ হয়ে যায়। বন্য শূকর, নীলগাই, মহিষ, বাঘ, চিতা এদিক ওদিক ঘোরাফেরা করতে শুরু করে। কিন্তু সেখানে তো রাত দিন একই রকম ছিল, আলোর কোনো নামই ছিল না। তারা দুজন সাহস হারালেন না। তাদের সাহসের কাছে জঙ্গল হার মানল। জঙ্গল শেষ হলো এবং খোলা মাঠ এলো। দিন শেষ হয়ে গিয়েছিল। ক্লান্তিতে দুজনেই অবসন্ন হয়ে পড়ছিলেন। মন্ত্রীর ছেলে বলল, এবার আমরা এখানেই কোনো ভালো জায়গা দেখে থেমে যাই তো ঠিক থাকবে। আমাদের শরীর আর চলছে না এবং আমাদের ঘোড়াগুলো ঘামে ভিজে গেছে। রাজকুমার তার প্রস্তাবে রাজি হলেন। কয়েক কদম এগিয়ে যাওয়ার পর তারা একটি গাছের ঝোপের মধ্যে শিবির স্থাপন করলেন। পাশে একটি কুয়ো ছিল। সেই কুয়ো থেকে জল নিয়ে তারা স্নান করলেন। সতেজ হয়ে দুজন খাবার খেলেন। মন্ত্রীর ছেলে বলল, আমি খুব ক্লান্ত, আজ রাতে আমি খুব ঘুমাবো, আপনি পাহারা দেবেন। রাজকুমার বললেন, ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারা দুজন নিজেদের বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু ক্লান্ত হওয়া সত্ত্বেও মন্ত্রীর ছেলের চোখে ঘুম এলো না। সে চুপচাপ বিছানায় পড়ে রইল। কিছুক্ষণ পাহারা দেওয়ার পর রাজকুমার যেই নিজের বিছানায় শুলেন, ঘুম এসে তাকে ঘিরে ধরল এবং বিছানায় শোয়া মাত্রই তিনি ঘুমিয়ে পড়লেন। মন্ত্রীর ছেলে এটা দেখে খুব রেগে গেল, কিন্তু সে কী বা করতে পারত।
রাজকুমার রাজার ছেলে ছিলেন এবং সে ছিল তার ভৃত্য। রাজকুমারকে রক্ষা করা তার কর্তব্য ছিল এবং সেই জন্যই সে তার সাথে এসেছিল। কোনো মতে সকাল হলো। মন্ত্রীর ছেলে রাজকুমারকে জাগালো। রাজকুমার চোখ মুছতে মুছতে উঠলেন এবং দিনের আলোর দিকে তাকিয়ে বললেন, আমি জেগে থাকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এত ক্লান্ত ছিলাম যে না চাইতেও আমার চোখের পাতা ভারী হয়ে গেল এবং ঘুম আমাকে নিজের কোলে টেনে নিল। মন্ত্রীর ছেলের এবার তার উপর রাগ না হয়ে দয়া হলো এবং সে বলল, কিছু মনে করবেন না। তারপর রাজকুমারের মন রাখার জন্য হেসে বলল, ঈশ্বরকে ধন্যবাদ, রাতে কোনো দুর্ঘটনা ঘটেনি। অচেনা জায়গার কি ভরসা, কখন কি ঘটে যায়। এরপর প্রস্তুত হয়ে দুজন বন্ধু আবার এগিয়ে চললেন। যখন তারা চলতে চলতে অনেকটা সময় পার করে ফেললেন, তখন তারা সামনে একটি নগর দেখতে পেলেন। এটা দেখে মন্ত্রীর ছেলের মাথায় চিন্তা এলো। রাজকুমার তো ভুলেই গিয়েছিলেন, কিন্তু মন্ত্রীর ছেলের মনে ছিল যে পরীদের রাজকুমারী বলেছিলেন যে রাস্তায় একটি জাদুর নগরী পড়বে। তার এমন মনে হলো যে এই হয়তো সেই জাদুর নগরী। সে রাজকুমারকে বলল, আমরা এই নগরীর পাশ দিয়ে রাস্তা ধরে বেরিয়ে যাই, আমরা জনবসতির মধ্যে না গেলে ঠিক থাকবে। রাজকুমার অবাক হয়ে বিরক্ত হয়ে বললেন, এটা কি কথা হলো? এতদিন ধরে আমরা জঙ্গল আর মাঠে ঘুরে বেড়াচ্ছি, কোনো মতে তো একটি নগর এলো, আর তুমি বলছো যে এর থেকে বাঁচিয়ে বেরিয়ে যাই? না, এটা হবে না। আমরা জনবসতির মধ্যে অবশ্যই যাব। একজন রাজকুমার তোমার সাথে আছে আর তুমি তবুও ভয় পাচ্ছ? রাজকুমারের কথা শুনে মন্ত্রীর ছেলে হাসল, কিন্তু চুপই রইল। রাজকুমারের ইচ্ছার কাছে মন্ত্রীর ছেলে নতি স্বীকার করল এবং দুজন সেই নগরীতে প্রবেশ করলেন। সেই নগরীর নির্মাণশৈলী এবং সজ্জা দেখে রাজকুমার মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, বাহ বন্ধু, তুমি এমন সুন্দর নগরী দেখার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে চেয়েছিলে? এমন বাড়ি, এমন প্রাসাদ, এমন বাগান কোথায় দেখতে পাওয়া যায়? নিজেদের ঘোড়ায় সওয়ার দুজন বন্ধু সেই নগরের ভেতরে এগিয়ে গেলেন। হঠাৎ নানা রকমের ফুল এবং লতাগুল্মে সাজানো একটি বাগান দেখে রাজকুমার নিজের ঘোড়া থেকে নেমে পড়লেন এবং বাগানের শোভা দেখতে লাগলেন। তখনই সামনের বাড়ি থেকে একজন বুড়ি ছুটে এলো এবং রাজকুমারকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না থামলে বলল, আমার বাবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? রাজকুমার হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে আসল ঘটনা কি। তিনি বুড়ির আলিঙ্গন থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু বুড়ি তাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে তিনি নিজেকে ছাড়াতে পারলেন না। বুড়ি আবার কেঁদে উঠল। রাজকুমারের তার প্রতি দয়া হলো। রাজকুমার বললেন, তুমি কি চাও? বুড়ি কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুমি কিছুক্ষণ আমার বাড়ির ভেতরে চলো, তোমাকে সব বুঝতে পারবে। এতটুকু বলে সে রাজকুমারের হাত ধরে ফেলল। বুড়ির কথা থেকে রাজকুমার শুধু এতটুকুই বুঝতে পারলেন যে হয়তো এই বুড়ির ছেলে কোথাও চলে গেছে এবং সে তাকে নিজের ছেলে মনে করছে। নিজের পিছু ছাড়ানোর জন্য রাজকুমার তার বাড়িতে যেতে রাজি হয়ে গেলেন। মন্ত্রীর ছেলে বারণ করল, কিন্তু তিনি মানলেন না। রাজকুমার মন্ত্রীর ছেলেকে বললেন, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। এতটুকু বলে তিনি বুড়ির সাথে চলে গেলেন। সামনেই বুড়ির বাড়ির দরজা খোলা ছিল। তিনি বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে দরজাটা একদম বন্ধ হয়ে গেল। এইভাবে হঠাৎ দরজা বন্ধ হতে দেখে মন্ত্রীর ছেলের মনে হলো যে কিছু একটা গোলমাল আছে। মন্ত্রীর ছেলে দরজায় গিয়ে অনেকবার কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। সে মনে মনে বলল, মনে হচ্ছে একটা নতুন বিপদ মাথায় এসে পড়েছে, কিন্তু এখন আর কি করা যেতে পারত। সেই বারবার দরজায় কড়া নাড়ল। রাজকুমারকে ডাকল, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। হার মেনে সে নিজের জায়গায় বসে পড়ল এবং রাজকুমারের আসার অপেক্ষা করতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, না দরজা খুলল, না রাজকুমার বাইরে এলেন। অন্যদিকে বাড়ির ভেতরে যা হলো মন্ত্রীর ছেলে তা কল্পনাও করতে পারত না। সেই বুড়িটি ছিল একজন জাদুকরী। সে দেখে নিয়েছিল যে রাজকুমারের আঙ্গুলে এমন একটি আংটি আছে যার কারণে রাজকুমারের উপর জাদুর কোনো প্রভাব পড়বে না। তাই যেই মুহূর্তে সে রাজকুমারের হাত ধরল, সেই মুহূর্তেই সে রাজকুমারের আঙ্গুল থেকে আংটিটি খুলে নিল। এবার রাজকুমার তার বশে চলে এলেন। বাড়ির ভেতরে ঢুকার সাথে সাথে সে রাজকুমারকে একটি মাছি বানিয়ে দিল। সেই মাছিটি গিয়ে সামনের দেয়ালে বসে গেল। বুড়িটি জাদুর জোরে নিজের এই বুড়ির রূপ তৈরি করেছিল। কিছুক্ষণ পর সেই বুড়ি নিজের আসল রূপে ফিরে এলো এবং রাজকুমারকেও একটি মাছি থেকে তার আসল রূপে ফিরিয়ে আনলো। এরপর সে হাসতে হাসতে বলল, আজ অনেক দিনের অপেক্ষার পর তোমার মতো একজন মানুষ পাওয়া গেল। যখন রাজকুমার তাকে দেখলেন তখন তার মুখ হাঁ হয়ে গেল। এবার সে সেখানে বুড়ি নয়, বরং একজন সুন্দরী দেখতে পেলেন। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন যে সেই বুড়ির জায়গায় এই সুন্দরী কোথা থেকে এলো? যে বুড়ি তাকে সেখানে নিয়ে এসেছিল সেই কোথায় গেল? বিস্ময়ে রাজকুমার কখনো সেই যুবতীকে দেখতেন,
কখনো বাড়ির এদিক ওদিক চোখ রাখতেন, কিন্তু তার মাথায় কিছুই এলো না। রাজকুমারের এই অবস্থা দেখে সেই সুন্দরী যুবতী জোরে হেসে উঠল। সে বলল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না, তবে তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। যখন রাজকুমার সেই যুবতীর কাছে শর্তের বিষয় জিজ্ঞেস করলেন, তখন যুবতী বলল, এত তাড়াতাড়ি কিসের? যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।